বিসমিল্লাহির রহমানির রহিম। পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর নবাগত ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। সারা বিশ্বে করোনার প্রভাবের কারণে ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ সবাই আমরা এবং শিক্ষকবৃন্দ কলেজে আবদ্ধ রয়েছি, তাই বলে শিক্ষা থামে থাকবে না। আজকে আমি তোমাদের যে দ্বিতীয় অধ্যায়ের একটি ক্লাস নেব, যেটা আমাদের ওয়েবসাইটে আপলোড করা থাকবে। আশা রাখি সবাই ক্লাসটা খুব ভালো করে দেখবে। আর অভিভাবকদের প্রতি আমার অনুরোধ রইল, তারা যেন ছেলে মেয়েদেরকে আমাদের ওয়েবসাইটে ঢুকে সকল ক্লাস সুন্দরভাবে বারবার দেখার জন্য প্রবাহিত করে। তাহলে কোনো কিছু না বুঝলে সকল ক্লাসগুলো বারবার দেখার কারণে অন্তত ক্লাসে উপস্থিত হয়ে যে ক্লাসগুলো করতো ঠিক ওরকমই তারা বুঝতে পারবে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম আজকের অনলাইন ক্লাসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক পরিচিতি। আমি মোহাম্মদ কাজীউল ইসলাম, সহকারী অধ্যাপক আইসিটি, মাস্টার ট্রেনার আইসিটি, প্রশ্নকর্তা পরীক্ষক ও মডারেটর, দিনাজপুর বোর্ড, দিনাজপুর, কর্মরত পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাসটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এই কারণে, এই লেকচারে আমার দুটো অংশ থাকবে। তার মধ্যে তারহীন মাধ্যম, এই তারহীন মাধ্যম পড়তে গেলে বেসিক কিছু এলিমেন্ট রয়েছে। এই এলিমেন্টগুলো প্রথম কিছু স্লাইডের মধ্যে থাকবে, আর দ্বিতীয় স্লাইডে থাকবে আমাদের তারহীন মাধ্যম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাঠ পরিস্থিতি, বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শ্রেণী একাদশ, দ্বিতীয় অধ্যায়, বিষয় কমিউনিকেশন সিস্টেম এবং তারহীন মাধ্যম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আগেই বলেছি যে আজকের লেকচারে দুটি অংশ থাকবে, একটা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম, একটা তারহীন মাধ্যম। এই কমিউনিকেশন সিস্টেমের বা তারহীন মাধ্যম ভালো করে বুঝতে গেলে আমাদের বেসিক কিছু জানতে হবে, সেই জিনিসগুলো আজকে আলোচনা করব। ক্লাস সময় বা পাঠদান সময় 45 মিনিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিচের ছবিগুলো লক্ষ্য করি। নিশ্চয় ছবিগুলো দেখে তোমরা ধারণা পাচ্ছ যে আজকের শিক্ষণ ফল কি হতে পারে। হ্যাঁ, ঠিকই ধরেছ, আজকের শিক্ষণ ফল কমিউনিকেশন সিস্টেম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাঠ শেষে আমরা যা শিখব: কমিউনিকেশন সিস্টেম, সিগন্যাল, ক্লক পালস, এমপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, প্রপাগেশন টাইম সম্পর্কে জানতে পারবো। তারহীন মাধ্যমের মধ্যে জানতে পারবো রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড সম্পর্কে জানতে পারবো। এবং শেষে আমরা জানতে পারবো স্যাটেলাইটের মাধ্যমে তথ্যের আদান প্রদান প্রক্রিয়া কিভাবে ঘটে, সেটা আমরা জানতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমার আজ লেকচারের প্রথম অংশ হচ্ছে কমিউনিকেশন সিস্টেম। এই কমিউনিকেশন সিস্টেম তোমাদেরকে জানতে হলে বেসিক কিছু জিনিস জানতে হবে, সেগুলো নিয়ে আগে আমি তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তারপরে আমরা যাব মূল পড়ায়। বেসিক এলিমেন্ট অফ কমিউনিকেশন সিস্টেম। এই কমিউনিকেশন সিস্টেম আসলে তথ্য সিগন্যাল আকারে বা বিট বা বাইট আকারে আসলে গমন করে। এই জন্য আমাদের এই চ্যাপ্টার ভালো করে বুঝতে গেলে তোমাকে সিগন্যাল সম্পর্কে ভালো করে জানতে হবে। প্রথমে আসি আমরা সিগন্যাল কি। সময়ের সাথে সাথে ভোল্টেজের উঠানামা বা পরিবর্তনকে সিগন্যাল বলে। ভোল্টেজ শূন্য থেকে উপরে উঠাকে ধনাত্মক মান এবং নিচে নামাকে ঋণাত্মক মান নির্দেশ করে। সিগন্যাল দুই প্রকার, একটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল আর হচ্ছে ডিজিটাল সিগন্যাল। প্রথমে আসি আমরা অ্যানালগ সিগন্যাল। যে বৈদ্যুতিক সিগন্যালের মান সময়ের সাথে সাথে নির্বিচ্ছিন্নভাবে পরিবর্তিত হয় এবং মানগুলো যে কোনো মানে থাকতে পারে, তাকে অ্যানালগ সিগন্যাল বলা হয়। অ্যানালগ সিগন্যালের ওয়েভ ফর্মকে সাইন ওয়েভ বলে। তাহলে তোমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখতে পাচ্ছ যে সময়ের সাথে সাথে যে বৈদ্যুতিক সিগন্যাল সময়ের সাথে সাথে নির্বিচ্ছিন্নভাবে, এই যে নির্বিচ্ছিন্নভাবে অতিক্রম করছে, তাকে বলা হচ্ছে
অ্যানালগ সিগন্যাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে যাব আমরা বেসিক এলিমেন্ট অফ কমিউনিকেশন সিস্টেম। এবার আসবো আমরা ডিজিটাল সিগন্যাল। যে বৈদ্যুতিক সিগন্যালের মান সময়ের সাথে সাথে নির্দিষ্ট মানে পরিবর্তন হয় এবং মানগুলো 0 বা লো, 1 বা হাই মানে থাকে, তাকে ডিজিটাল সিগন্যাল বলে। ডিজিটাল সিগন্যালের ওয়েব ফর্মকে স্কোয়ার ওয়েব বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নিচে চিত্রটি তাহলে দেখতে পারবো, এই যে এটা হচ্ছে হাই, এর মান 1, তার মানে ভোল্টেজ লেভেল হচ্ছে +2 থেকে +5 ভোল্ট। আর এই যে 0 লো, অর্থাৎ এই যে এটার মতো, এর ভোল্টেজ লেভেল হচ্ছে 0 থেকে 0.8 ভোল্ট। তো এটাই হচ্ছে ডিজিটাল সিগন্যালের ওয়েব ফর্ম, যাকে আমরা স্কোয়ার ওয়েব বলি। ডিজিটাল সিগন্যাল ভালোভাবে বুঝতে গেলে আসলে কোলক সম্পর্কে তোমাদেরকে বুঝতে হবে। এখন আমরা যাবো কোলকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বেসিক এলিমেন্ট অফ কমিউনিকেশন সিস্টেম। প্রথমে আসি কোলক কি। কোলক হলো কতগুলো ক্রমিক পজিটিভ ও নেগেটিভ পালস এর সমষ্টি, যা সময়ের সাথে সাথে তাল মিলিয়ে বর্গাকার আকৃতিতে অগ্রসর হয়। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পজিটিভ, নিচের দিকে হচ্ছে নেগেটিভ। এই পজিটিভ আর নেগেটিভ পালসের সমষ্টি যা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে, এটাকে বলা হচ্ছে কোলক। কোলকের প্রয়োজনীয় শর্ত হচ্ছে দুইটি, একটা হচ্ছে কোলক পিরিয়ডিক হবে, আর একটি হচ্ছে কোলক স্টেবল হবে। কোলকের প্রকারভেদ। কোলক সাধারণত দুই প্রকার, লেভেল ট্র্যাকিং কোলক আর হচ্ছে এজ ট্র্যাকিং কোলক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বেসিক এলিমেন্ট অফ কমিউনিকেশন সিস্টেমের এবার যে আমরা কোলক যে দুই প্রকার, তার প্রথম ভাগ হচ্ছে লেভেল ট্র্যাকিং কোলক। কোলক পালস 1 বা 0 হওয়ার সাথে সাথে আউটপুট পরিবর্তিত হলে তাকে লেভেল ট্র্যাকিং বলে। কোলক পালস 1 দ্বারা আউটপুট পরিবর্তিত হলে তাকে পজিটিভ ট্র্যাকিং বলে, এবং কোলক পালস 0 দ্বারা আউটপুট পরিবর্তিত হলে তাকে নেগেটিভ ট্র্যাকিং বলে। এডস ট্র্যাকিং, এডস ট্রিগারিং। এডস ট্রিগারিং এ কোলক পালস 0 থেকে 1 হওয়ার সময় আউটপুট পরিবর্তন হলে তাকে পজিটিভ এডস ট্রিগারিং বা পিইটি বলে। কোলক পালস 1 থেকে 0 হওয়ার আউটপুট পরিবর্তন হলে তাকে নেগেটিভ এডস ট্রিগারিং বলে, অর্থাৎ এনইটি বলে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ, এই যে পিইটি অর্থাৎ পজিটিভ এজ ট্রিগারিং, এই যে উপর দিকে উঠছে, এই যে উপর দিকে উঠছে ধনাত্মক মান, আর এই নেগেটিভ এই যে নিচের দিকে নামছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিজিটাল সিগন্যালের কাজ করার পদ্ধতি। ডিজিটাল সিস্টেমে দুটি পদ্ধতিতে কাজ করে থাকে, যা নিম্নে বর্ণনা করা হলো। এটা হচ্ছে এসিনক্রোনাস সিস্টেম পদ্ধতিতে, আর সিনক্রোনাস সিস্টেম পদ্ধতিতে। এসিনক্রোনাস সিস্টেমে যে পদ্ধতিতে ইনপুট পরিবর্তনের সাথে সাথে আউটপুট পরিবর্তিত হয়, সেই পদ্ধতিকে এসিনক্রোনাস সিস্টেম বলে। সিনক্রোনাস সিস্টেম যে পদ্ধতিতে ইনপুট পরিবর্তন করার পর সঠিক সময়ে আউটপুট পাওয়ার জন্য সিগন্যাল ব্যবহার করা হয়, সেই পদ্ধতিকে সিনক্রোনাস সিস্টেম বলে। ডিজিটাল সিস্টেমে কোলক পালসকে সিএলকে, সিকে, সিপি দ্বারা প্রকাশ করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বেসিক এলিমেন্ট অফ কমিউনিকেশন সিস্টেম, আমাদেরকে জানতে হবে ওয়েভ কি। ওয়েভ হলো এক প্রকার এনার্জি বা উত্তেজনা, যা কোনো মিডিয়া বা শূন্যের মধ্য দিয়ে এক স্থান হতে অন্য স্থানে গমন করে। আমরা অন্যভাবে বলতে পারি, মিডিয়া বা শূন্যের মধ্য দিয়ে এক লোকেশন থেকে অন্য লোকেশনে এনার্জি পরিবহনকে ওয়েভ বলে। এই যে দেখতে পাচ্ছ, শূন্য থেকে এই যে একটা এনার্জি চলছে। ওয়েভের প্রকারভেদ। ওয়েভ এর চলার মোডের উপর ভিত্তি করে ওয়েভ মূলত দুই প্রকার, একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আর একটা হচ্ছে মেকানিক্যাল ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কাকে বলে? যে ওয়েভ কোনো ধাতব মিডিয়ার ব্যবহার ছাড়াই শূন্যের মধ্য দিয়ে এক লোকেশন থেকে অন্য লোকেশনে গমন করে, সেই ওয়েভকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলে। যেমন ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ব্যবহৃত হয়। তো কি বোঝা গেল? ইলেকট্রনিক ম্যাগনেটিক ওয়েভটা হচ্ছে যে কোনো ধাতব মিডিয়ার ব্যবহার ছাড়াই শূন্যের মধ্য দিয়ে এক লোকেশন থেকে অন্য লোকেশনে যায়, যেমন ওয়্যারলেস সিস্টেমে, অর্থাৎ ওয়াইফাই, ওয়াইম্যাক্স, ব্লুটুথ ইত্যাদি হতে পারে। মেকানিক্যাল ওয়েভ কি? যে ওয়েভ কোনো ধাতব মিডিয়ার মধ্য দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে শূন্যের মধ্য দিয়ে গমন করতে পারে না, তাকে মেকানিক্যাল ওয়েভ বলে। তাহলে
মেকানিক্যাল ওয়েভ হচ্ছে যে ধাতব মিডিয়ার মধ্য দিয়ে গমন করতে পারে না। তাহলে কি এই ওয়েভ ব্যবহার হয় না? অবশ্যই ব্যবহার হয়। সেক্ষেত্রে মেকানিক্যাল ওয়েভকে ইলেকট্রনিক ওয়েভে রূপান্তর করে তারপর ডেটা ট্রান্সমিট করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বেসিক এলিমেন্ট অফ কমিউনিকেশন সিস্টেম। এবার আসবো আমরা ওয়েভ লেন্থ কি। কোনো ওয়েভ যে দূরত্ব অতিক্রম করে এক সাইকেল অতিক্রম করতে পারে তাকে ওই ওয়েভের ওয়েভ লেন্থ বলে। ওয়েভ লেন্থকে সাধারণত ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। একটি ওয়েভ লেন্থ ও ফ্রিকুয়েন্সি একে অপরের সমানুপাতিক, ব্যস্তানুপাতিক। ল্যামডা ইনফিনিটি 1 ভাগ ফ্রিকুয়েন্সি। এরপরে আসি পিরিয়ডিক কি। কোনো ওয়েভ এক সাইকেল পূর্ণ করতে যে সময় নেয় সেই সময়কে পিরিয়ডিক বলে। পিরিয়ডিককে টি দ্বারা প্রকাশ করা হয়, যার একক হলো সেকেন্ড। এমপ্লিটিউড, একটি ওয়েভের সর্বোচ্চ ও সর্বনিম্ন দূরত্বকে এমপ্লিটিউড বলে। এমপ্লিটিউড যত বেশি হবে সিগন্যাল তত বেশি শক্তিশালী হবে। এই শক্তি মাপার একককে এম্পিয়ার বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা হয়তো বলবা যে সরাসরি তো আমাদের এই জিনিসগুলো বইয়ে নেই। আসলে ডেটা কমিউনিকেশন সিস্টেম তোমাকে জানতে গেলে এই বেসিক জিনিসগুলো না জানলে তোমাকে অনেকটা মুখস্থ করতে হবে। এরপরে আসি আমরা ফ্রিকুয়েন্সি কি। প্রতি সেকেন্ডে কোনো সিগন্যাল যতগুলো ওয়েভ তৈরি করতে পারে তাকে ওই সিগন্যালের ফ্রিকুয়েন্সি বলে। ফ্রিকুয়েন্সির একক হলো হার্টজ। ফ্রিকুয়েন্সিকে অন্যভাবে সংজ্ঞায়িত করা যায়। কোনো ওয়েভের এক সেকেন্ডে পিরিয়ডের সংখ্যাকে ওই ওয়েভের ফ্রিকুয়েন্সি বলে। ফ্রিকুয়েন্সিকে এফ দ্বারা প্রকাশ করা হয়। ফ্রিকুয়েন্সির একক হলো হার্টজ। ফ্রিকুয়েন্সি সূত্র হলো ফ্রিকুয়েন্সি ইকুয়াল টু নাম্বার অফ সাইকেল, মানে যতগুলো সে সাইকেল তৈরি করছে, ইউনিট অফ টাইম এবং সময় কতটুকু লেগেছে। ফ্রিকুয়েন্সি ও পিরিয়ডিক একে অপরের ব্যস্তানুপাতিক, অর্থাৎ এফ ইকুয়াল টু 1/t, তাহলে টি ইকুয়াল টু 1/f। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বেসিক এলিমেন্ট অফ কমিউনিকেশন সিস্টেম। এবার জানবো আমরা প্রপাগেশন টাইম কি। কারণ এই জিনিসগুলো না জানলে তুমি তারহীন মাধ্যম এবং তার মাধ্যম, ওয়াইফাই, ওয়াইম্যাক্সের জিনিসগুলো কিভাবে সিগন্যাল যাতায়াত করে এই জিনিসগুলো বুঝতে পারবে না। এই উদ্দেশ্যেই এই বেসিক জিনিসগুলো তোমাদের আগে জানানো, তারপর আমরা ডেটা কমিউনিকেশন যাব। প্রপাগেশন টাইম কি। উৎস থেকে একটি বিট বা সিগন্যাল যাত্রা শুরু করে ডেস্টিনেশনে পৌঁছানো পর্যন্ত যে সময় লাগে তা পরিমাপ করাকে প্রপাগেশন টাইম বলে। অর্থাৎ একটা সিগন্যাল যেখানে শুরু হলো আর গন্তব্যে পৌঁছাতে যে সময়টা লাগে এই সময়টাকে বলা হচ্ছে প্রপাগেশন টাইম। প্রপাগেশন টাইম ইকুয়াল টু ডেস্টিনেশন ডিভাইডেড বাই প্রপাগেশন স্পিড। তাহলে প্রপাগেশন স্পিডটা কি? প্রপাগেশন স্পিড হলো কোনো মিডিয়ার মধ্য দিয়ে সেন্ডিং ও রিসিভিং সিগন্যালের স্থায়ী বৈশিষ্ট্য। প্রপাগেশন স্পিড যত বেশি হবে ডেটা পাসিং তত বেড়ে যাবে। যেমন শূন্যের আলোর মাধ্যমে প্রপাগেশন স্পিড হলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবার একটা সমস্যা দেখি আমরা। যদি কোনো মিডিয়ার দুটি পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব 12,000 কিলোমিটার পার সেকেন্ড এবং প্রপাগেশন স্পিড যদি 2.4 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে প্রপাগেশন টাইম কত? তাহলে এই যে দুটি পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব বলা হচ্ছে 12,000 কিলোমিটার পার সেকেন্ড, এটাই হচ্ছে আসলে ডেস্টিনেশন। তাহলে কি গেছে, দেওয়া আছে ডেস্টিনেশন 12,000 কিলোমিটার পার সেকেন্ড, কেটা ওটা নেই এখানে, এটাকে আমরা মিটার পার সেকেন্ড করে নিলাম 1000 দিয়ে গুণ করে। প্রপাগেশন স্পিড আছে 2.4 গুণন 10⁸ মিটার পার সেকেন্ড, এটাকে আমরা গুণ করে মিটার পার সেকেন্ড করে নিলাম, অর্থাৎ 10⁸ কে ভাঙালাম একের পরে 8টা শূন্য দিয়ে। তাহলে প্রপাগেশন টাইম ইকুয়াল টু হোয়াট? আমরা আগে জানি এই যে প্রপাগেশন টাইম ইকুয়াল টু ডেস্টিনেশন ভাগ প্রপাগেশন স্পিড, তাহলে ভাগ করে আমাদের পাওয়া গেল 50 মিটার 50 মিটার পার সেকেন্ড, এটাই অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার যাবো আমরা কমিউনিকেশন সিস্টেম। কমিউনিকেশন সিস্টেম কি? নির্দিষ্ট দূরত্বে দুইটি পয়েন্ট বা ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপনের পদ্ধতিকেই কমিউনিকেশন সিস্টেম বলে। কমিউনিকেশন সিস্টেম 3 প্রকার: ইলেকট্রনিক কমিউনিকেশন সিস্টেম, টেলিকমিউনিকেশন সিস্টেম এবং ডেটা কমিউনিকেশন সিস্টেম। এবার আসি ইলেকট্রো কমিউনিকেশন সিস্টেম কি। বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যে কমিউনিকেশন সিস্টেম সৃষ্টি হতে পারে হয় তাকে ইলেকট্রনিক কমিউনিকেশন সিস্টেম বলে। অন্যভাবে বলা যায় যে কমিউনিকেশন পদ্ধতিতে ইলেকট্রনিক উপায়ে ইনফরমেশনকে সেন্ডিং, প্রসেসিং এবং রিসিভিং ক্রিয়াত্রয় সম্পন্ন করা হয় তাকে ইলেকট্রনিক কমিউনিকেশন সিস্টেম বলে। ইলেকট্রিক কমিউনিকেশন সিস্টেমের যাত্রা শুরু হয় 1940 সালে টেলিগ্রাফি তারের মধ্য দিয়ে। ইলেকট্রনিক কমিউনিকেশন সিস্টেমের মধ্যে হচ্ছে রেডিও, টেলিভিশন, অপটিক্যাল ফাইবার,
ফিল্ম, ফ্যাক্স, টেলিফোন, স্যাটেলাইট ইত্যাদি। এরপর আসি টেলিকমিউনিকেশন সিস্টেম। গ্রিক টেলি শব্দের অর্থ হলো দূরবর্তী এবং কমিউনিকেশন শব্দের অর্থ হলো যোগাযোগ। অর্থাৎ দূরবর্তী দুটি টেলিফোন তার ব্যবহারের মাধ্যমে, দুটি টেলিফোন ব্যবহারের মাধ্যমে যে কমিউনিকেশন সৃষ্টি হয় তাকে টেলিকমিউনিকেশন বলে, যেমন টেলিফোন, মডেম, ফ্যাক্স ইত্যাদি। আসলে আমাদের বইগুলোতে ইন্টারমিডিয়েট সিলেবাসের দ্বিতীয় চ্যাপ্টারে আসলে শুরু করেছে ডেটা কমিউনিকেশন সিস্টেম দিয়ে। ডেটা হচ্ছে আসলে, ডেটা তো সরাসরি তারহীন বা তারের মাধ্যমে দিয়ে চলাচল করে সবসময় সিগন্যাল বা বিট বাইটের মাধ্যমে। এই জন্য উপরোক্ত জিনিসগুলো পড়লে তোমাদের সহজেই চ্যাপ্টার বুঝতে পারবা। তাহলে ডেটা কমিউনিকেশন সিস্টেম কি, যদি পরীক্ষায় আসে তা আমরা লিখবো ওয়্যার কিংবা ওয়্যারলেস মিডিয়ার মাধ্যমে দুটি ডিভাইসের মধ্যে ডেটা এক্সচেঞ্জের পদ্ধতিকে ডেটা কমিউনিকেশন বলে, যেমন মোবাইল, কম্পিউটার, ফ্যাক্স ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডেটা কমিউনিকেশন সিস্টেমের মৌলিক বৈশিষ্ট্য বা শর্ত। ডেটা কমিউনিকেশন হতে গেলে এমনি এমনিতে ডেটা কোনো কমিউনিকেশন হবে না, এর জন্য নির্দিষ্ট কিছু শর্ত বা বৈশিষ্ট্য রয়েছে। ডেটা কমিউনিকেশন সিস্টেমের বৈশিষ্ট্য বা শর্তগুলো মৌলিক 4টি বৈশিষ্ট্যের কার্যকারিতার উপর ভিত্তি করে ডেটা কমিউনিকেশন সম্পন্ন হয়। তোমাদের খেয়াল রাখতে হবে, 4টা বৈশিষ্ট্য সম্পন্ন করতে না পারলে ডেটা কমিউনিকেশন কখনোই হবে না। 1 নম্বর হচ্ছে ডেলিভারি, বিতরণ। কমিউনিকেশন সিস্টেমে প্রেরক ডিভাইস অবশ্যই ডেটাকে নির্দিষ্ট দূরত্বে পৌঁছানোর জন্য ডেলিভারি দেবে, প্রেরক ডিভাইসটা অবশ্যই গ্রহণ করবে। কেন এই কথা বলা হচ্ছে? যদি প্রেরক ডিভাইস ডেটাকে প্রেরণ করার উদ্দেশ্যে ত্যাগ না করে, অর্থাৎ ডেটাকে ছেড়ে না দেয়, তাহলে প্রাপক ডিভাইস কখনোই ততটা গ্রহণ করতে পারবে না। অ্যাকুরেসি, নির্ভুলতা, অর্থাৎ কমিউনিকেশন সিস্টেমে প্রেরক ডিভাইস অবশ্যই নির্ভুল ডেটা নির্দিষ্ট দূরত্বে পৌঁছানোর জন্য ডেলিভারি দেবে। ডেটা ট্রান্সফার পদ্ধতিকে প্রাপক ডিভাইস নির্ভুল ডেটা গ্রহণ করবে, ভুল ডেটা দিলে সেটাও ডেটা কমিউনিকেশন হবে না। টাইমলাইন, যথাকালীন। উৎপাদিত ডেটাকে প্রেরক ডিভাইস সময় মতো অ্যাকুরেসি অনুযায়ী ট্রান্সমিট করবে, প্রাপক ডিভাইস তা যথাসময়ে গ্রহণ করবে। এই ট্রান্সমিশনকে যথাকালীন বা রিয়েল টাইম ট্রান্সমিশন বলা হয়। জিটার অর্থাৎ ব্যবধান, সময়ের ব্যবধান বলা হচ্ছে। কমিউনিকেশন সিস্টেমে প্রেরক ডিভাইস এবং প্রাপক ডিভাইসে ডেটা পৌঁছানোর সময়কে বা ভেরিয়েশনের ব্যবধানই হলো জিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসবো ডেটা কমিউনিকেশন সম্পন্ন হওয়ার প্রক্রিয়া। আসলে ডেটা কমিউনিকেশন সম্পন্ন হয় কিভাবে হয়, ডেটা কমিউনিকেশন প্রক্রিয়ার বর্ণনা। কোনো ডেটা প্রেরক ডিভাইস হতে শুরু করে গন্তব্য পর্যন্ত 2টি অংশে সম্পন্ন হয়, যার প্রথম অংশ হচ্ছে ডেটা প্রসেসিং, দ্বিতীয় অংশ হচ্ছে ডেটা ট্রান্সমিশন। ডেটা প্রসেসিং কি? উচ্চ হতে প্রাপ্ত ডেটাকে প্রেরক ডিভাইস ডেটাকে প্রেরণ উপযোগী করে তোলে, তাকে ডেটা প্রসেসিং বলে। আমার মনে হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ ব্যাপারটা বুঝতে পারো নাই। আসলে ধরো তোমার নামটি কোনো দূরবর্তী ডিভাইসে প্রেরণ করবে, তাহলে এই ডেটাটাকে কম্পিউটার ডিজিটাল সিগন্যাল তৈরি করবে, করে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে তারপরে সে প্রেরণ করবে, এইটাকে বলা হচ্ছে প্রসেসিং। ডেটা ট্রান্সমিশন, প্রেরক ডিভাইস কর্তৃক প্রসেসকৃত ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে মাধ্যম হিসেবে টেলিফোন তারের মধ্য দিয়ে প্রেরণ করে, এবং প্রাপক ডিভাইস অ্যানালগ সিগন্যালকে পুনরায় ডিজিটাল সিগন্যাল পরিবর্তন করে তথ্যের রূপ করে। এটাই হলো কমিউনিকেশন হওয়ার প্রক্রিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসবো আমরা ডেটা কমিউনিকেশন সিস্টেমের মৌলিক উপাদান সমূহ। ডেটা কমিউনিকেশন সিস্টেমের মৌলিক উপাদান মাঝে মাঝে পরীক্ষায় কিভাবে দেয়, এই চিত্রটা দিয়ে তোমাকে বলবে যে এর উপাদানগুলো লিখো। তখন তোমায় কি করতে হবে, যে ডেটা কমিউনিকেশন সম্পন্ন হওয়ার মৌলিক উপাদান 5টি। মেসেজ, প্রেরক, প্রাপক, মাধ্যম, প্রোটোকল। প্রেরক অর্থাৎ বার্তা, মেসেজ অর্থাৎ যে তোমার প্রেরক তথ্যটা, এটাকে বলা হচ্ছে। প্রেরক হচ্ছে একটা ডিভাইস যেখান থেকে প্রেরণ করবা। তারপর হচ্ছে প্রাপক বা রিসিভার, সেটা কম্পিউটার হতে পারে, মোবাইল হতে পারে, টেলিফোন হতে পারে। মাধ্যম, মাধ্যম হিসেবে তার হতে পারে, তারহীন হতে পারে, ওয়াইফাই হতে পারে, ওয়াইম্যাক্স হতে পারে। প্রোটোকল, প্রোটোকল কাকে বলা হয়? প্রেরক ডিভাইস হতে প্রাপক ডিভাইসে ডেটা প্রেরণের ক্ষেত্রে ব্যবহৃত নিয়ম নীতিগুলোকেই বলা হচ্ছে প্রোটোকল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবসময় খেয়াল রাখবা, এই প্রোটোকল থেকেও খতে প্রশ্ন আসে যে ডেটা প্রেরণের প্রোটোকলগুলো বর্ণনা করো। প্রোটোকলের কার্যাবলী, ডেটা কমিউনিকেশনের প্রোটোকলের কার্যাবলী। তথ্য আদান প্রদানের জন্য সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত নিয়মকানুনকে প্রোটোকল বলে। নির্ভুল ও দক্ষতার সাথে ডেটা প্রেরণে কমিউনিকেশন সফটওয়্যার 4টি কাজ করে। তার একটি কাজ হচ্ছে ডেটা সিকুয়েন্সিং,
অর্থাৎ ডেটা সিকুয়েন্সিং হচ্ছে বড় বড় ডেটাকে ছোট ছোট ধাপে বিভক্ত করে প্রেরণের ব্যবস্থা করে যাতে ভুল না হয়, আর ভুল হলেই যেন সাথে সাথে সংশোধন করার ব্যবস্থা থাকে। ডেটা রাউটিং, তথ্য প্রেরণের পূর্বে প্রেরক এবং প্রাপক যাতে সহজেই তথ্য খুঁজে বের করতে পারে তাকে ডেটা রাউটিং সেই কাজটি করে। ডেটা ফ্লো কন্ট্রোল, ডেটা এ প্রবাহের সময় গতির তারতম্য হলে সঙ্গে সঙ্গেই ডেটাকে নিয়ন্ত্রণ করে যাতে ঠিক সময়ে সঠিক ডেটা প্রাপককে পৌঁছতে পারে। তারপরে হচ্ছে ইরর কন্ট্রোল, ডেটা প্রবাহে কোনো ভুল পরিলক্ষিত হলে তা শনাক্ত করে সংশোধন করাই হচ্ছে ইরর কন্ট্রোল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আসবো আমরা ডেটা কমিউনিকেশন মডেলের উপাদানের চিত্র সহ বর্ণনা। পরীক্ষায় এই চিত্রটি দিয়ে হয়তো বললো তোমাকে যে এর উপাদানগুলো বর্ণনা করো, তাহলে তোমার বুঝতে হবে এই চিত্র যদি পরীক্ষায় দেওয়া হয় যে একটি সিগন্যাল ডেটা কমিউনিকেশনের মডেল যেখানে উৎস থাকবে, প্রেরক থাকবে, মাধ্যম থাকবে, প্রাপক থাকবে, গন্তব্য থাকবে, এই জিনিসগুলো একটু দেখে নেবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার প্রথম অংশের এই চ্যাপ্টার সম্পর্কে এটাই ছিল। আসলে মূল পড়ার উদ্দেশ্য হচ্ছে আজকে তারহীন মাধ্যম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিচের চিত্রগুলো আমরা খেয়াল করি, তাহলে এখন আমরা শিক্ষণফল বুঝতে পারবো। তোমরা নিশ্চয়ই এই চিত্রগুলো দেখে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারছো যে এর শিক্ষণফল কি হবে। এর শিক্ষণফল হচ্ছে তারহীন মাধ্যম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারহীন মাধ্যমটা আসলে কি? বলা হচ্ছে কোনো প্রকার তার বা কেবলের বাহ্যিক সংযোগ ব্যবহার না করেই তথ্য আদান প্রদানের জন্য যে মাধ্যম ব্যবহার করা হয় তাকেই তারহীন মাধ্যম বা ওয়্যারলেস মিডিয়া বলা হয়। 1901 সালে ইটালিয়ান পদার্থবিজ্ঞানী গুইলির্মো কার্কনি জাহাজ থেকে সমুদ্র উপকূলে মোর্স কোড ব্যবহার করে এই কোড বা এই ওয়্যারলেস পদ্ধতি আবিষ্কার করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের চিত্র। আলো বিভিন্ন ফ্রিকোয়েন্সির তরঙ্গ দ্বারা সৃষ্টি হয়। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম হলো ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণ, রেডিয়েশন সম্ভব সকল ফ্রিকোয়েন্সি সমাহার। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে কখনো 10⁴ ফ্রিকোয়েন্সি, কখনো হচ্ছে 10⁸, কখনো 10⁻12 এভাবে বাড়ছে। এখানে তুমি দেখো কখনো হচ্ছে 10⁻³ কখনো হচ্ছে 10⁻⁻², 10⁻⁵, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম এটাকেই বলা হচ্ছে যে তরঙ্গে কিভাবে ওয়েভ লেন্থে কাজ করছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারহীন মাধ্যমের প্রকারভেদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারহীন মাধ্যম 3 প্রকার তোমরা দেখতে পাচ্ছ: ওয়্যারলেস ট্রান্সমিশন, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড। এই 3 প্রকার খুব ভালো করে পড়তে হবে, না হলে তোমার পরীক্ষায় অ্যান্সার করতে পারবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গ। রেডিও ওয়েভ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎচুম্বকীয় তরঙ্গের রেঞ্জ 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ হলে তাকে রেডিও ওয়েভ বলে। রেডিও ওয়েভ 64 কিলো বিপিএস গতিতে 1 কিলোমিটার থেকে 100 কিলোমিটার এলাকায় তথ্য আদান করতে পারে। রেডিও ওয়েভ কোথায় ব্যবহার করা হয়? বেতার যন্ত্রে রেডিও ওয়েভ ব্যবহৃত হয়। মোবাইল যোগাযোগের লিঙ্ক স্থাপনে রেডিও ব্যবহৃত হয়। কম্পিউটার নেটওয়ার্ক তৈরিতে রেডিও ওয়েভ ব্যবহৃত হয়। টেলিভিশন ব্রডকাস্টিং সম্প্রচারে রেডিও ওয়েভ ব্যবহৃত হয়। রাডার, বিমান, নৌযানে বিভিন্ন নেভিগেশন সিস্টেমে রেডিও ওয়েভ ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রেডিও ওয়েভের সুবিধা অসুবিধা। রেডিও ওয়েভের সুবিধাসমূহ হচ্ছে যে রেডিও ওয়েভ বায়ুমণ্ডলের আয়োস্ফিয়ার পর্যন্ত বিস্তৃত হতে পারে, বিধায় পৃথিবীর যে কোনো প্রান্তের সাথে যোগাযোগ স্থাপন করা যায়। 2 নম্বর, কোনো প্রকার মাধ্যমের প্রয়োজন হয় না। 3 নম্বর, বৈরী আবহাওয়ায় যোগাযোগ কার্যকর। 4 নম্বর, রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়, এই ওয়েভের ইন্টারফেস তুলনামূলক কম। 5 নম্বর, রেডিও ওয়েভ বিল্ডিং, পাহাড় পর্বত, যানবাহন যে কোনো বাধা অতিক্রম করতে পারে। সুবিধার পাশাপাশি অসুবিধাও রয়েছে। রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সি কম হওয়ায় একসাথে বেশি ডেটা ট্রান্সমিট করতে পারে না, এটা একটা অসুবিধা। রেডিও ওয়েভ মানুষের শরীরে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে, এটা একটা অসুবিধা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা আসবো রেডিও ওয়েভের ব্যবহৃত যন্ত্রপাতিগুলো।
এই যে রেডিও ওয়েভ যে ব্যবহৃত হয়, রেডিও কমিউনিকেশন সিস্টেমে রেডিও যন্ত্রপাতি ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে তথ্যান্তর করা হয়। তার মধ্যে একটা হচ্ছে ট্রান্সমিট অ্যান্টেনা, রিসিভ অ্যান্টেনা। এই জিনিসগুলো আমাদের রেডিও ওয়েভের যন্ত্রপাতিতে ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাহাড় পর্বত বা বাধাযুক্ত এলাকায় রেডিও ওয়েভ কিভাবে কাজ করে? পাহাড় পর্বত বা বাধাযুক্ত কিংবা দূরবর্তী কোনো স্থানের সাথে যোগাযোগের জন্য টাওয়ার বসিয়ে ট্রান্সমিট থেকে সিগন্যাল পাঠানো হয়। সেই সিগন্যাল বায়ুমণ্ডলের আয়োস্ফিয়ার বাধা থেকে গন্তব্যে রিসিভে গৃহীত হয়। তা আমি নিচের ছবির দিকে দেখানোর চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাইক্রোওয়েভ বা চুম্বকীয় তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গের রেঞ্জ 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ হলে তাকে মাইক্রোওয়েভ বলে। অন্যভাবেও বলতে পারো তোমরা যে 1 গিগাহার্টজ বা তার চেয়ে বেশি ফ্রিকুয়েন্সিতে পাঠানো চুম্বকীয় তরঙ্গকে মাইক্রোওয়েভ বলে। মাইক্রোওয়েভের বৈশিষ্ট্য, মাইক্রোওয়েভ দুইটি ট্রান্সিভার নিয়ে গঠিত, যার একটি হচ্ছে সিগন্যাল ট্রান্সমিট করে, অন্যটি হচ্ছে সিগন্যাল রিসিভ করে। সিগন্যালকে বাধাহীনভাবে দূরে পাঠানোর জন্য মাইক্রোওয়েভ সিস্টেমে ব্যবহৃত এন্টিনা বড় ভবন বা টাওয়ারের উপর বসানো হয়, যা তুমি অনেক বিল্ডিং এর উপর দেখতে পাবা। মাইক্রোওয়েভ বাঁকা পথে চলতে পারে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাইক্রোওয়েভের প্রকারভেদ। মাইক্রোওয়েভ দুই প্রকার, তার মধ্যে একটা হচ্ছে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ। এই টেরেস্ট্রিয়াল এ ধরনের প্রযুক্তিতে ভূপৃষ্ঠে ট্রান্সমিটার এবং রিসিভার বসানো হয়। টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভে ডেটা আদান প্রদানের ক্ষেত্রে ভূপৃষ্ঠে ট্রান্সমিটার এবং রিসিভার বসানো হয়। এতে মেগাহার্টজ রেঞ্জের ফ্রিকুয়েন্সি সীমার নিচের দিকে ফ্রিকুয়েন্সি ব্যবহার করা হয়। ট্রান্সমিটার এবং রিসিভার দৃষ্টিরেখা লাইন অফ সাইট বলে যাকে যোগাযোগ করে থাকে। সিগন্যাল কোনো ক্রমেই মধ্যবর্তী কোনো বাধা, যেমন উচ্চ ভবন, পাহাড় অতিক্রম করতে পারে না বা বক্রপথে যেতে পারে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাইক্রোওয়েভের দ্বিতীয় প্রকারভেদ হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। এটা খুব ইম্পর্টেন্ট, এটা ডেটা সোর্স প্রক্রিয়া প্রায় পরীক্ষায় আসে ঘতে অ্যান্সার করার জন্য। মাইক্রোওয়েভ যোগাযোগ ব্যবস্থার প্রধান অসুবিধা হলো ট্রান্সমিটার এবং রিসিভারের মধ্যে কোনো বাধা থাকতে পারবে না। কৃত্রিম উপগ্রহের মাধ্যমে এই অসুবিধা দূর করার জন্য কৃত্রিম উপগ্রহগুলো ভূপৃষ্ঠ থেকে 36,000 কিলোমিটার উপরে জিওসিনক্রো জিও জিও স্টেশনারি কক্ষে থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাইক্রোওয়েভ ব্যবহার কোথায় ব্যবহার করা হয়? টেলিভিশন সিগন্যাল পাঠানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়, বিভিন্ন প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়, প্রতিরক্ষা বিভাগে খবরাখবর সম্প্রদানে ব্যবহৃত হয়, ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আবহাওয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণে ব্যবহৃত হয়, মহাকাশ গবেষণায়ও মাইক্রোওয়েভ ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইনফ্রারেড ওয়েভ, যে সকল তড়িৎ চুম্বকীয় ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য সীমা 1 মাইক্রোমিটার থেকে 1 মিলিমিটার পর্যন্ত বিস্তৃত তাদেরকে বলা হয় ইনফ্রারেড ওয়েভ বা অবহেলিত বিকিরণ। সাধারণত 300 গিগাহার্টজ থেকে 430 টেরাহার্টজ পর্যন্ত ইনফ্রারেড ওয়েভ হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইনফ্রারেড ওয়েভের ব্যবহার সাধারণত রেডিও, টিভি, এয়ার কন্ডিশন ইত্যাদি রিমোট কন্ট্রোল সিস্টেমে, গাড়ির দরজা জানালা ইত্যাদি নিয়ন্ত্রণে, কম্পিউটার, তারহীন কিবোর্ড, মাউস ইত্যাদিতে ইনফ্রারেড ওয়েভ ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে যে জিনিসটা পড়াবো সাধারণত এটা পরীক্ষায় আসে, কি করে কিভাবে পরীক্ষায় আসে? একটি স্যাটেলাইটের চিত্র দেওয়া হয় উদ্দীপকে, এরপর দিয়ে বলা হয় স্যাটেলাইটের তথ্য আদান প্রদান প্রক্রিয়া বর্ণনা করো। এটি সাধারণত খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তা আমি তোমাদেরকে চেষ্টা করবো দেখার। স্যাটেলাইটের তথ্য আদান প্রক্রিয়া বর্ণনা করা হলো। প্রথমে শুরু করতে হবে, স্যাটেলাইট হলো তারহীন যোগাযোগের মাধ্যম। স্যাটেলাইট মূলত প্রেরক ও প্রেরক অ্যান্টেনা এবং প্রাপক ও প্রাপক অ্যান্টেনা মৌলিক যন্ত্রাদির সমন্বয়ে তৈরি করে পৃথিবী থেকে 36,000 কিলোমিটার উপরে জিও সিনক্রোনাস অরবিট পয়েন্টে স্থাপন করতে হয়। জিও স্টেশনারি কক্ষে অবস্থান করে পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের কারণে ঘুরতে থাকে, যা আমরা নিচের চিত্রের মাধ্যমে দেখালাম। এই যে এখান থেকে
36,000 কিলোমিটার উপরে। আচ্ছা, তথাপন প্রক্রিয়া, ভূপৃষ্ঠে স্থাপিত আকাশমুখী ভিসেট, এই ভিসেটটা থেকে 6 GHz ফ্রিকুয়েন্সি সিগন্যালকে স্যাটেলাইটে প্রেরণ করে। তাহলে এই আকাশমুখী ভিসেট 6 GHz ফ্রিকুয়েন্সিতে সিগন্যালকে থ্রো করে স্যাটেলাইটের দিকে, স্যাটেলাইটে প্রেরণ করে। স্যাটেলাইটে স্থাপিত ট্রান্সপন্ডেন্ট কি, এক ধরনের যন্ত্র স্যাটেলাইট থাকে, সে প্রেরণকৃত সিগন্যালকে গ্রহণ করে বিবর্ধিত করে 4 GHz ফ্রিকুয়েন্সিতে পুনরায় ভিসেটে প্রেরণ করে। তাহলে কি বুঝলাম আমরা, এই ভিসেট 6 GHz ফ্রিকুয়েন্সিতে সিগন্যালকে প্রেরণ করবে এই স্যাটেলাইটে। এই স্যাটেলাইটের মধ্যে ট্রান্সপন্ডেন্ট নামে একটি যন্ত্র আছে, সেই সিগন্যালকে পরিবর্ধিত করে এখান থেকে আবার 4 GHz ফ্রিকুয়েন্সিতে এই ভিসেটে প্রেরণ করবে। এই ভিসেট বিবর্তিত সিগন্যাল গুলোকে যথাস্থানে প্রেরণ করে তথ্য আদান প্রক্রিয়া সম্পন্ন করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্যাটেলাইটের ব্যবহার কোথায় কোথায় ব্যবহার করা হয়, যাকে আমরা বলি যে ভূ উপগ্রহের ব্যবহার লিখো। 1 নম্বর, পৃথিবীর জলবায়ু ও আবহাওয়া পর্যবেক্ষণে ভূ উপগ্রহ ব্যবহৃত হয়। 2 নম্বরে, টেলিভিশন সম্প্রচারে ভূ উপগ্রহ ব্যবহৃত হয়। 3 নম্বর, গ্লোবাল পজিশন সিস্টেমে ভূ উপগ্রহ ব্যবহৃত হয়। দূরের গ্রহ, গ্যালাক্সি ও মহাশূন্যের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণে ভূ উপগ্রহ ব্যবহৃত হয়। 5 নম্বর হচ্ছে ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে ভূ উপগ্রহ ব্যবহৃত হয়। 6 নম্বর, প্রতিরক্ষা কাজে ভূ উপগ্রহ ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদিও লেকচারটি আজকে একটু বড় হয়ে গেল, আশা করবো লেকচারটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, এখান থেকে পরীক্ষা অনেক জিনিস আসবে। এখন আমরা দেখবো মূল্যায়ন 1, স্যাটেলাইটে কত ফ্রিকুয়েন্সিতে সিগন্যাল প্রেরিত হয়। সঠিক উত্তরটিতে ক্লিক করুন। ক 5 GHz, খ 6 GHz, গ 7 GHz। দেখি কোনটা সঠিক। দুঃখিত, ভুল হয়েছে। আমরা কিছুক্ষণ আগে পড়লাম যে ভিসেট থেকে 6 GHz ফ্রিকুয়েন্সিতে স্যাটেলাইটে ডেটা প্রেরণ করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূল্যায়ন 2, তারহীন মাধ্যমগুলো হলো মাইক্রোওয়েভ, রেডিওওয়েভ, টেলিওয়েভ। সঠিক উত্তরটিতে ক্লিক করুন। 1, দুঃখিত, ভুল হয়েছে। 1 2 3 ভুল হয়েছে। 1 2 সঠিক হয়েছে, আসলে মাইক্রোওয়েভ ও রেডিওওয়েভ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাড়ির কাজ, কি কি কাজ করবো আমরা যে লেকচারে দিলাম। স্যাটেলাইটের তথ্য আদান প্রক্রিয়া বর্ণনা করো, এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট। 2, বিল্ডিং এর উপর টাওয়ার গুলো আকাশমুখী থাকে কেন ব্যাখ্যা করো। 3, এই চিত্রটি উপাদানগুলো বর্ণনা করো। 4, অ্যানালগ সিগন্যাল ও ডিজিটাল সিগন্যাল মানে পার্থক্য লিখো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের লেকচারটি একটু বড় হয়ে গেলেও আশা করব যে প্রথম থেকে শুরু করে প্রতিটা স্লাইডের তোমরা আমার বক্তব্যগুলো দেখবা এবং শুনবা, বারবার শুনবা। তাহলে দেখবা যে তোমাদের এই তারহীন মাধ্যমের আর ডেটা কনভার্সন সিস্টেমের বেসিক জিনিস থেকে সবগুলোই খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে। ধন্যবাদ সবাইকে। আশা রাখি সবাই বাসায় থাকবে এবং লেখাপড়া করবে, সাধারণত হাট বাজার বা যেখানে জনবহুল প্লেসগুলো এড়িয়ে চলবে। ধন্যবাদ সবাইকে।